আজকে আমরা পাওয়ার সিস্টেমের ফল্ট অ্যানালাইসিস এবং সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এগুলো স্টার্ট করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। আর হচ্ছে আমাদের চ্যাপ্টারটার আগে আমাদের পড়াশোনা হচ্ছে ফল্ট অ্যানালাইসিস নিয়ে। ফল্ট অ্যানালাইসিসের মধ্যে তোমাদের আজকে বৃষ্টির ল্যাপটপটা আমি না তোমাদের পড়া দেখানোর একটু সমস্যা। দুই ধরনের ফল্ট পাওয়ার সিস্টেম, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্টগুলোর মধ্যে তোমার তিনটা ফেজই ইনভলভ থাকে সেই ফল্টের মধ্যে। আনসিমেট্রিক্যাল ফল্টে তোমার যে কোনো একটা ফেজ থাকতে পারে অথবা দুইটা ফেজ থাকতে পারে অথবা একটা ফেজের সাথে গ্রাউন্ড থাকতে পারে, দুইটা ফেজের সাথে গ্রাউন্ড এর এখানেও তারপর হচ্ছে। দেখো এখন যে সিমেট্রিক্যাল ফল্ট লেখা তুমি এটা মাত্র কি বললাম, তিনটা ফেজ থাকে, তিনটা ফেজই সেই ফল্টে ইনভলভ থাকবে। এখানে তুমি অ্যারো দিয়ে একটু লিখতে পারো ইনভলভমেন্ট থ্রি ফেজেস আর ইনভলভড। আর আনসিমেট্রিক্যাল ফল্টে তুমি লিখতে পারো একটা ফেজ থাকতে পারে, দুইটা ফেজ ইনভলভ থাকতে পারে আর ফেজ টু গ্রাউন্ড ইনভলভ থাকতে পারে। তাহলে এটা লিখে নাও। দেখো তাহলে এখানে যদি সিমেট্রিক্যাল ফল্ট আর আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে প্রধান পার্থক্য বুঝতে পারছো। এটা তিনটা ফেজই ইনভলভ থাকবে, মানে সেই ফল্টের ভেরিয়েশনটাও খুব কম। সিমেট্রিক্যাল ফল্টে তোমার তিন ফেজের মাধ্যমে যে ফল্ট হতে পারে সেটা হচ্ছে লাইন টু লাইন টু লাইন ফল্ট অথবা লাইন টু লাইন টু লাইন টু গ্রাউন্ড ফল্ট। এই দুইটা হচ্ছে তোমার সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে থাকতে পারে। আর আনসিমেট্রিক্যাল ফল্টে তোমার কি ইনভলভ থাকতে পারে, একটা ফেজ দিয়ে শুধু গ্রাউন্ডেড হয়ে যায় সেটা হলো লাইন টু গ্রাউন্ড। একটা দুইটা ফেজের মধ্যে যদি শর্ট সার্কিট হয় তাহলে লাইন টু লাইন, দুইটা ফেজের সাথে যদি গ্রাউন্ডেড হয়ে যায় লাইন টু গ্রাউন্ড ফল্ট। তাহলে এটা একটু লিখে নাও। তাহলে সিমেট্রিক্যাল ফল্টের আন্ডারে কি কি ফল্ট হয় সেটা হচ্ছে এটা, আর আনসিমেট্রিক্যাল ফল্টের আন্ডারে কি কি ফল্ট হয় সেটা হচ্ছে এটা। আমাকে বলো তো, ফেজ তো তোমরা সবসময় জানো একটা ফেজ হয়, সিঙ্গেল ফেজ সিস্টেম হয় অথবা থ্রি ফেজ সিস্টেম হয়। এর থেকে বেশি হওয়া সম্ভব ফেজ এর থেকে মানে বেশি হওয়া। তুমি যদি মনে করো যে থ্রি ফেজটা সাধারণত কি, এটা তো মানুষেরই তৈরি, তাই না? এমন তো না এটা প্রকৃতিতে পাওয়া যায় না। এখন যদি তিন ফেজ মানে হচ্ছে তুমি একটা সিনক্রোনাস জেনারেটরের মানে তিনটা যে তুমি নিয়ে আসছো সেখানে তুমি একটা ডেল কানেকশন রাখছো অথবা একটা ওয়াই কানেকশন রাখছো, তাই না? এখন এইটাকে তুমি কি মানে তিনের চেয়ে বেশি ফেজ করতে পারবে না? সাধারণত তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু ফেজ বাড়াতে পারো, কিন্তু থ্রি ফেজ সিস্টেমটা হচ্ছে সবচেয়ে কনভেনিয়েন্ট। একে তুমি ওয়াই করতে পারো, একে তুমি ডেল করতে পারো। ফোর ফেজ সিস্টেমও থাকতে পারে, থাকে আছে, কিন্তু সেটা হচ্ছে তোমার ক্যালকুলেশনের সমস্যা। তারপর হচ্ছে একটা তুমি অ্যাঙ্গেলকে তুমি তিন ভাগ করে 120 ডিগ্রি শিফটেড করে যে ক্যালকুলেশনগুলো এটা থ্রি ফেজ দিয়ে করা সম্ভব,
কিন্তু এর চেয়ে বেশি ফেজও থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি সম্ভব, কিন্তু সেটা নিয়ে কাজ হয় না বেশি, কিন্তু থাকতে পারে। হ্যাঁ, তিনটার বেশি ফেজ তোমার থাকতে পারে, 3 ফেজই যে স্টপ হয়ে যাবে সেরকম না। তো সেক্ষেত্রে ক্যালকুলেশনটা অনেক বেশি জটিল হয়ে যাবে। তারপর তোমার হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপারগুলো এগুলো অনেক বেশি জটিল হয়ে যাবে। যেমন হচ্ছে 3 ফেজের থেকে তুমি যদি ফেজ 2 তুমি করতে চাও, লাইন করতে চাও, সেটার তোমার একটা এস্টাবলিশড ফর্মুলা আছে, সেটা আবার নতুন করে এস্টাবলিশ করতে হবে। তো তোমার হচ্ছে একটা লাইন ভোল্টেজ দেখতে হবে, ফেজ ভোল্টেজ দেখতে হবে, এরকম অনেকগুলো তোমার ডাটা নিতে হবে। ডাটা নিয়ে তাদের মধ্যে যে ফেজ এবং লাইনের মধ্যে যে সম্পর্কটা তাকে ফর্মুলায় ফেলা যায় কিনা নতুন করে ভাবতে হবে। এই জন্য 3 ফেজটা বেশি। আচ্ছা, এখন আমরা সবচেয়ে সিমেট্রিক্যাল ফল্ট এবং আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে বেসিক আরেকটা পার্থক্য হচ্ছে সিমেট্রিক্যাল ফল্টটা ব্যালেন্সড কন্ডিশনে থাকে, আর আনসিমেট্রিক্যাল ফল্টটা আনব্যালেন্সড একটা কন্ডিশন ক্রিয়েট করে। ব্যালেন্সড কন্ডিশন মানে হচ্ছে তিনটা ফেজের মধ্যে তোমার ফেজ শিফটটা 120 ডিগ্রি থাকবে, কিন্তু আনব্যালেন্সড কন্ডিশনে তোমার যেটা আনসিমেট্রিক্যাল ফল্ট, সেখানে তোমার একটা আনব্যালেন্সড কন্ডিশন ক্রিয়েট হয় যেখানে ফেজ শিফট 120 ডিগ্রি শিফটেড থাকবে না। যেহেতু ওখানে তোমার জাস্ট একটা ফেজ অথবা দুইটা ফেজ ফল্টের সাথে ইনভলভ, তাহলে ওই দুইটার অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকতে পারে, তো 3 নাম্বার অ্যাঙ্গেলটার সাথে আবার তাদের কোনো ম্যাচ হবে না। বোঝা গেল কি বললাম? আনসিমেট্রিক্যাল ফল্টে তোমার দুইটা ফেজের মধ্যে যদি ফল্ট হয়, ওই দুইটা ফেজের অ্যাঙ্গেল সেম হতে পারে, কিন্তু থার্ড যেটা ফল্টই না আনসিমেট্রিক্যাল ফল্টে, সেখানে কিন্তু অ্যাঙ্গেলটা আবার ডিফারেন্ট হতে পারে। সো অ্যাঙ্গেলের একটা ডিফারেন্সের জন্য আনব্যালেন্সড কন্ডিশন ক্রিয়েট করে। আর আরেকটা জিনিস তো তোমরা জানো মোটামুটি, যে 3 ফেজ যদি সিস্টেম হয়, তাহলে একটা আরেকটার মধ্যে অ্যাঙ্গেলের পার্থক্য যদি হয় 120 ডিগ্রি, এটা ধরো এ ফেজ, এটা বি ফেজ, এটা সি ফেজ, তখন কি হবে? এটা আসলে হয়নি চিত্রটা একটু এরকম সি ফেজ। এখন তিনটা ফেজের এটা একটু তুমি ইনফরমেশন যেটা দিতেছি সেটা একটু নোট করে রাখবা। এই ইনফরমেশন কোথাও আলাদাভাবে লিখে দেওয়া থাকবে না, এটা জানতে হবে। তিনটা ফেজ অথবা তিনটা লাইন ভোল্টেজ অথবা তিনটা ফেজ অথবা তিনটা লাইন কারেন্টের ম্যাথমেটিক্যাল সাম হচ্ছে 0 0। এখন এই যে তোমাকে এই তিনটা ফেজ দেখাইলাম, তিনটা ম্যাথমেটিক্যাল পোরশন টু 0, এটা এই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে। যদি আমরা সুন্দরভাবে 120 ডিগ্রি আঁকি, তাহলে এটা এখান থেকে ব্যাখ্যা করা সম্ভব। যেমন এটা ধরো তোমার IA, এটা IB, এটা IC, তিনটার মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি। আমরা জানি যে দুইটা সামান্তরিকের ভেক্টর যোগফল কি তাদের কর্ণের সমান, তাই না? এখানে যদি সামান্তরিক আঁকি আমি, এদিকে যদি আরেকটা সামান্তরিক আঁকি, তাহলে এই কর্ণটার যোগফলই IA প্লাস IB, মানে এই ভেক্টরটা এই IB এবং IB যোগফলটা একটু সমান না? এটা আবার মাইনাস IC না? কারণ হচ্ছে এটা ভেক্টরটা এদিকে সমান এবং বিপরীতমুখী ভেক্টর উপরের দিকে, তাহলে এটা সমান আমরা মাইনাস IC লিখতে পারি না? এখানে যদি আমরা IA প্লাস IB এর জায়গায় মাইনাস IC টা রিপ্লেস করে দেই, মাইনাস IC প্লাস IC সমান 0 হয়ে যায়। তিনটা ফেজ এবং তিনটা ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্টের যোগফলটা 0 হয়। এটা কি কন্ডিশন বলো? এটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশনে অলওয়েজ তিনটা ফেজ ভোল্টেজ এবং তিনটা লাইন ভোল্টেজ অথবা তিনটা ফেজ কারেন্ট, তিনটা লাইন কারেন্টের যোগফল অলওয়েজ 0 হয়। ফল্ট ক্লিয়ারিং প্রসেস যেটা পাওয়ার সিস্টেম রোটেশন এবং সুইচ গিয়ারে যখন যাবো তখন করবা, তখন দেখবা যে একটা নিউট্রাল টু গ্রাউন্ডে একটা হচ্ছে আমাদের
ওভার কারেন্ট সেন্সিং একটা রিলে থাকে, সেই রিলেটা কি সেন্স করবো, এই তিনটা ফেজ কারেন্টের যোগফল তো 0 হবে, যদি 0 না হয় অন্য কোনো ভ্যালু আসে তাহলে তো আমরা বুঝবো সিস্টেমটা আনব্যালেন্সড, তার মানে সিস্টেমে ফল্ট আছে। তখন আমরা বুঝতে পারি যে একটা ফল্ট আছে সিস্টেমের মধ্যে। সেটা হচ্ছে কোথায়, ওই যে ওয়াই কানেকশনে তোমার নিউট্রাল পয়েন্ট থেকে গ্রাউন্ডের মাঝে একটা তোমার রিলে ওভার কারেন্ট একটা রিলে দেওয়া হয়, কারণ তিনটার যোগফল তো 0, গ্রাউন্ডের তো 0 অবধি যাবে, তাই না? আচ্ছা, ইনফরমেশনগুলো লিখতেছো সব? আচ্ছা, এখন আসো আমরা একটু লেকচারে ল্যাপটপ ছাড়া একটু ব্যাকের প্রবলেম হবে কাজ করতে। এখানে দেখো যে আমি যা কথাগুলো বললাম এখানে মোটামুটি আছে, এর মধ্যে এটা 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 প্রথম তিনটা কি ফল্ট বলবো, 1 2 আর 3 নম্বর ফল্টে কি ধরনের ফল্ট? স্যার হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। কারণ হচ্ছে এখানে একটা ফেজ এবং দুইটা ফেজ, অথবা একটা ফেজ থেকে গ্রাউন্ড, দুইটা ফেজ থেকে গ্রাউন্ডটা ফল্টটার মধ্যে ইনভলভ, এবং এই যে ট্রিপল লাইন ফল্ট অথবা আরেকটা ফল্ট এখানে দেওয়া হয় ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটা হচ্ছে তোমার সিমেট্রিক্যাল ফল্ট। এখন দেখো এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এটা হচ্ছে কোন ফল্টটা ঘটার সম্ভাবনা কি রকম সেটা একটা পার্সেন্টেজ দেওয়া আছে। সবচেয়ে বেশি ফল্ট দেখো লাইন টু গ্রাউন্ড, এটা খুব বোঝাই যাচ্ছে যে একটা লাইন ছিঁড়ে মাটিতে পড়ে যাবে, সেটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড। ঝড়ে হইতে পারে একটা লাইন ছিঁড়ে, থ্রি ফেজ একটা লাইন আছে, থ্রি ফেজ একটা লাইন আছে, তারপর হচ্ছে ঝড় হইতেছে, ঝড়ে এই ফেজটা হয়ে গাছের মাথায় পড়লো, এটাও কিন্তু লাইন টু গ্রাউন্ড এইরকম হতে পারে। তারপর হচ্ছে তোমার আর কি করতে পারে, একটা মনে করো যে দুইটা লাইনের মধ্যে একটা পাখি বসে গেছে, পাখি বসে দুইটাকে শর্ট করে দিছে, এটা এবং এটাকে শর্ট করে দিছে, এটা হচ্ছে এই লাইন টু লাইন ফল্ট, এটাও 17%, দ্বিতীয় কমন ফল্ট। আর এই যে তোমার লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটা হচ্ছে এটা সবচেয়ে কম, ঘটার সম্ভাবনা কম, কারণ হচ্ছে দুইটা ফেজ একসাথে শর্ট হয়ে সেটা গ্রাউন্ডেড হয়ে গেছে, এটা সম্ভবত একটু কম, এই জন্য এটা 8%। আর ট্রিপল লাইন টু লাইন ফল্ট, তিনটা ফেজই শর্ট হয়ে গেছে, এটা হলো 5%, এটা সবচেয়ে কম। এরকম আছে, এরকম হচ্ছে ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটা সবচেয়ে কম। পেছাই একদম ছিঁড়ে, হ্যাঁ, একে তো ওরা নিজেদের মতো শর্ট হয়ে গেছে, তারপর ওরা আবার মাটিতে পড়ে গেছে, এটা হচ্ছে কম সময় হলো ভূমিকম্প, তারপর হচ্ছে তোমার কোলাপস হয়ে গেছে সবকিছু সিস্টেম, তখন এটা হতে পারে। এটা রেয়ার, হয়ই না, এই ধরনের ঘটনা ঘটে নাই এই পর্যন্ত। সবচেয়ে বেশি হয় হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, যেটা বললাম, এরপরে লাইন টু লাইন ফল্ট, হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এগুলো জাতীয় হবে। যে এই একটা কোশ্চেন তোকে জিজ্ঞেস করে যে কোন ফল্টটা সবচেয়ে বেশি কমন হবে, তখন বলবো হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট। আচ্ছা, ওকে, এখন দেখো যে এখানে একটা থিওরাম আসতেছে, এই থিওরাম আসার আগে একটু একটা জিনিস বলি। তোমার হচ্ছে যে সিমেট্রিক্যাল ফল্ট এবং আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে সিস্টেমের ব্যালেন্স। সিমেট্রিক্যাল ফল্টটা হচ্ছে সিস্টেমটা ব্যালেন্স অবস্থায় ফল্ট হয়, আর আনসিমেট্রিক্যালে আনব্যালেন্স থাকে। সিস্টেমটা যখন আনব্যালেন্স হবে তখন হচ্ছে একটা তোমার ফেজের মধ্যে তিন ধরনের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট চলে আসে। একটাকে বলা হয় জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, একটাকে বলা হয় পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, একটা বলা হয় নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। এই যে তিনটা সিকোয়েন্স কম্পোনেন্ট একটা ফেজের মধ্যে থেকে আমাদের আনব্যালেন্সের সময় ক্রিয়েট হচ্ছে। এটা একটা বিজ্ঞানী বা সায়েন্টিস্ট যে বলো সে বের করছে, তার নাম হচ্ছে ফোর্টেসকিউস থিওরাম। এটা খুবই একটা ইম্পর্টেন্ট থিওরাম, এটা মানে আসলে এটা লিখতে হবে যে the three unbalanced phasors of a three-phase system can be resolved into three balanced set of phasors components, namely positive sequence components, negative sequence components, and zero sequence components. মানে হচ্ছে যে থ্রি ফেজ সিস্টেমে এ ফেজ, বি ফেজ, সি ফেজ, এ ফেজের মধ্যেই তোমার তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট থাকে, বি ফেজের মধ্যেও তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট থাকে, সি ফেজের মধ্যেও তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। বুঝতে পারছো থিওরামটা কি বলছে না? থিওরামটা এখানে এই যে ইজিলি দেখে বিভ্রান্ত হয়ে যাবে না যে থ্রি আনব্যালেন্সড ফেজর্স অফ এ থ্রি ফেজ সিস্টেম, মানে তুমি মনে করবা না যে এটা অনেকে ভুল মনে করে যে থ্রি ফেজ সিস্টেম বলতে আমরা কি বুঝি, একটা হলো তোমার এ ফেজ, বি ফেজ, সি ফেজ। অনেকে মনে করে যে এ ফেজটা মানে হলো পজিটিভ সিকোয়েন্স, বি হলো নেগেটিভ, সি হচ্ছে জিরো। এটা না, এ ফেজের মধ্যেই তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট থাকে, সেটা হচ্ছে এটা। বি ফেজের মধ্যেও আরো তিনটা থাকে, সি ফেজের মধ্যে তিনটা থাকে। পার
ফেজে এই তিনটা করে আমার তিনটা করে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট থাকে যদি সিস্টেমটা আনব্যালেন্সড হয়। আর সিস্টেম আনব্যালেন্স হয় মানে তুমি বুঝবা আনসিমেট্রিক্যাল ফল্ট হয়েছে। আনসিমেট্রিক্যাল ফল্ট মানে এই তিন ধরনের ফল্টই সেখানে হতে পারে। এরপরে দেখো যে আমরা যে ফোর্টেসকিউস থিওরামটা বললাম, এটা কিন্তু এক্সাম আসতে পারে। ফোর্টেসকিউস থিওরামটা ব্যাখ্যা করো, তখন এই জিনিস করতে হবে। ফোর্টেসকিউস থিওরামের মধ্যে এই যে দেখো পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট কি জিনিস, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট কি জিনিস, জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট কি জিনিস, এটা এখন আসো লিখে নাও। লিখতে হবে না, এটা তো আমি শুধু জাস্ট যেটা আমরা সেটা লিখতে হবে। এখন দেখো যে পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্টগুলো কি জিনিস। তার আগে তুমি একটা আমাকে কমন সেন্স কাটে বলতো, তিনটা ফল্টের মধ্যে এই চারটা যে ফল্ট আছে, এখানে আরো একটা ফল্ট আছে, তুমি মাথায় রাখবা ট্রিপল লাইন টু গ্রাউন্ড। আচ্ছা, এই তিন, চার বা পাঁচ ধরনের ফল্টের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে বলতো? কোনটা বেশি ভয়ঙ্কর হতে পারে? কোনটা ড্যামেজ সবচেয়ে বেশি করবে বা বেশি করবে? ড্যামেজ যদি বেশি করে তাহলে স্যার আছে থ্রি লাইন আর হচ্ছে গ্রাউন্ড। ট্রিপল লাইন টু লাইন ফল্ট অথবা ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট সবচেয়ে ড্যামেজ হতে পারে। কারণ কিভাবে বুঝছো বলতো, তিনটা ফেজই সেখানে ইনভলভ, তিনটা ফেজের মাধ্যমে তোমার শর্ট সার্কিট কারেন্টটা গ্রাউন্ডেড হয়ে যেতে পারে, তাই না? আবার তিনটা ফেজের মধ্যে যদি নিজেদের মধ্যে শর্ট হয়, গ্রাউন্ডেড না হয়, তিনটা ফেজের মধ্যে সার্কুলেটিং একটা শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হতে পারে, এটা সবচেয়ে ডেঞ্জারাস। যেমন হচ্ছে এখানে তোমার একটা ফেজ তো, দুইটা ফেজ তো এখানে ভালো আছে, এখানে যেমন আরেকটা ফেজ ভালো আছে। Positive sequence component একটু দেখো, positive sequence components consisting of three phases equal in magnitude displaced from each others by 120 degree and having a phase sequence equal to that of original phase. এটার পরের পেজে আছে, দেখো এটার মানে বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের যদি ব্যালেন্স সিস্টেমের অরিজিনাল ফেজ সিকোয়েন্স হয়, তাহলে হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টে আমি বললাম না যে এ ফেজের জন্য একটা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট থাকবে। হ্যাঁ, এইটা হচ্ছে এই সেই এ ফেজের জন্য পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, এটা হচ্ছে বি ফেজের জন্য পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, আর এটা হচ্ছে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট সি ফেজের জন্য। আচ্ছা, এখানে দেখো আবার বি ফেজের জন্য তোমার পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট হলো এটা, বি ফেজের জন্য, আর বি ফেজে দেখো তোমার সিকোয়েন্সটা কিন্তু ডিফারেন্ট, দেখো এখানে VB1 ছিল, এখানে VC, এখানে VC1, এখানে VB2, এর ডিফারেন্স। তাহলে এই যে এই সেট অফ ফেজরটা, এটা হচ্ছে তোমার পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। কেমনে পজিটিভ সিকোয়েন্স বুঝছো? অরিজিনাল ফেজের সাথে দেখো AA1, BP1, CC1, এটা একেবারে ম্যাচ করছে না, এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। আর জিরো নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট হচ্ছে যে কোনো দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করতে। দেখো নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট এটা A2টা ম্যাচ করছে, কিন্তু B এবং C টা দেখো ইন্টারচেঞ্জ করছে, তখন এটা হচ্ছে তোমার নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। আর এখানে দেখো এটা আমি যে স্ক্যান করছি তো এখানে উঠে নেই বাকিটা, এটা হচ্ছে VA0, VB0, VC0, এটার মধ্যে কোনো ফেজ ডিফারেন্স কিন্তু নাই, শুধু ভ্যালু আছে। এই কথাটাই আগের পেজে একটু পড়ো। Positive sequence components consisting of three phases equal in magnitude. ম্যাগনিটিউডের কোনো ডিফারেন্স দেখতেছে, এটা উপরে বড় করে ছবি আঁকা হয়েছে, কিন্তু ধরে নাও যে VA এবং VA1 এর ম্যাগনিটিউড সেম, VB VB1, VC VC1 এর ম্যাগনিটিউড সেম, এবং এদের মধ্যে সিকোয়েন্সের কোনো ব্রেক ঘটছে না, ফ্রিকোয়েন্সির কোনো ব্রেক ঘটছে না। এইজন্য এখানে বলছে যে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট consisting three phases equal in magnitude displaced from each other by 120 degree এবং having a phase sequence equal to that of original phases। অরিজিনালের সাথে তোমার
কম্পোনেন্ট মিল থাকবে। নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টে কি হবে দেখো, ম্যাগনিটিউড সেম থাকবে, ডিসপ্লেস ফ্রম ইচ আদার 120 ডিগ্রি থাকবে, কিন্তু ফেজ সিকোয়েন্সটা একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জ করবে, তাই না? নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা তাই হচ্ছে consisting of three phases equal in magnitude displaced from each other by 120 degree having a phase sequence opposite to that of the original phases. Zero sequence component এর magnitude same থাকবে, তাই না? magnitude same থাকবে না? হ্যাঁ, কিন্তু এদের মধ্যে কি কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, ফেজ ডিফারেন্স থাকবে না, এদের মধ্যে নো ফেজ ডিফারেন্স। তাহলে তিন ধরনের সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে তোমার যদি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে বলে, চিত্র আঁকাবে এবং ফটোস্টিক থিওরাম দিয়ে লেখা দিয়ে ব্যাখ্যা করবে। এখন আমি যেটা বললাম যে এখানে দেখো VA, আমি একটু প্রথমেই বলে নিয়েছিলাম যে এ ফেজের মধ্যেই তিন ধরনের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট থাকে। সেই এই VA এর মধ্যে VA1 হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, এই যে এটা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, VA2 এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, আর এই যে VA0 এখানে সেটা হচ্ছে তোমার জিরো সিকোয়েন্স। এমনিভাবে বাকি দুইটা ফেজের মধ্যেও সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো থাকে। এবার দেখো যে এখানে কি বলছে, VA কে রেফারেন্স ধরে VB এবং BC কে কনভার্ট করতে হবে। এখানে কনভার্ট করার জন্য একটা অপারেটর লাগবে, অপারেটরটা কি ধরা। এখন তুমি জানো যে সমীকরণে যত বেশি ভেরিয়েবল থাকবে তত সমীকরণটাকে সলভ করা কঠিন হয়ে যায়। ভেরিয়েবলগুলোকে কনভার্ট করে যদি একটা কমন ভেরিয়েবলে নিয়ে আসা হয় তখন হচ্ছে সমীকরণটা সলভ করা সুবিধা হবে। যেমন তিনটা যদি আননোন থাকে, তিনটা ভেরিয়েবল থাকবে, তাই না? তিনটা সমীকরণ থাকবে, দুইটা যদি ভেরিয়েবল থাকে তাহলে দুইটা সমীকরণ থাকবে। তেমনি ভাবে ভেরিয়েবলকে যদি আমরা কমায় আনতে পারি তাহলে সমীকরণের সংখ্যা কমে আসবে, সলভ করা সুবিধা হবে। এই জন্য আমরা কি করব, এখানে যে লেখা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে VA2 VA0 এটাকে আমরা VA1 এ কনভার্ট করব, VA কে 0 কে VA1 এ কনভার্ট করব, এবং আমরা চেষ্টা করব যে এগুলোকেও সবগুলোকে একটা A অপারেটরের মাধ্যমে আমরা BA এর মাধ্যমে কনভার্ট করব। সেটা হচ্ছে আমরা নেক্সট পেজে যাব। এখানে দেখো যে আমরা যে এখন কনভার্ট, আমি একটু আঁকাবো এখানে, না আঁকলে বুঝাইতে পারবো না। আগের পেজে ছবিটা আঁকো, এটা 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 আঁকতেই হবে, এটা 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 এখানে যেভাবে আছে সেভাবে যে সিকোয়েন্সে VA1 হচ্ছে VB1 VC1 তো 120 ডিগ্রি দিলাম না, এটা হচ্ছে আমাদের পজিটিভ সিকোয়েন্স। পজিটিভ, তারপরে এদিকে আমাদের VA1 টা থাকলো, তারপরে এদিকে হচ্ছে আমাদের VC1 হবে, আর এদিকে VB1 হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। এখন আমরা কি করব জানো, বলতো সবগুলোকে একটার মাধ্যমে কনভার্ট করব। দেখো এখন কি বলতেছে, আমরা একটা ওই যে আগের পেজে দেখলাম না, একটা অপারেটর লাগবে, এই অপারেটর সবগুলোকে আমরা VB, এই যে VA2 কে 1 এর সাপেক্ষে নেব, B কে 0 কে 1 এর জন্য একটা অপারেটর লাগবে, সেটাকে বলা হয় A। এই অপারেটরটা একটা ব্যাক বা একটা এটা বলছে যে এই অপারেটরটা এমন একটা ভ্যালু যার মান হচ্ছে 1, ম্যাগনিটিউড হচ্ছে 1, আর অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে একটা তোমার আইডিয়াল অপারেটর, এটা ধরে নিছে। এরপর দেখো কি করছে এরা, আমরা যখন এই যে A স্টার বা পয়েন্টে দেখো যে অ্যাঙ্গেল মুভমেন্ট অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তো জানো তাই না? চাঁদার কথা চিন্তা করো, চাঁদার মাপ থেকে এদিকে যখন আসবে অ্যান্টি ক্লকওয়াইজ, তো ফেজ মুভমেন্ট সর্বদা ক্লকওয়াইজ। এই ফেজ মুভমেন্টটাই আমাদের দরকার। ফেজ মুভমেন্টের মাধ্যমে আমরা একবার VB1 কে 1 সাপেক্ষে লিখবো, VC1 কে A1 এর সাপেক্ষে লিখবো, আর একবার এই নেগেটিভ সিকোয়েন্সেও VB1 কে A1 এর সাপেক্ষে, VC1 কে A1 এর সাপেক্ষে লিখবো। এখন আমরা ফিগার A, এই যে এই কথাটা আমরা যদি
আসি ফিগার এ তে আসো। এটা হলো ফিগার এ। আমরা প্রথমে VB1 কে V1 এর সাপেক্ষে লিখব। কি করব দেখো, VB1 কে VA1 এর সাপেক্ষে লিখব। এখন অ্যাঙ্গেল ওই যে ফেজ মুভমেন্ট যেটা বলছে, কি বলছে, ক্লকওয়াইজ, তাই না? ক্লকওয়াইজ, ফেজ মুভমেন্ট ক্লকওয়াইজ। তাহলে দেখো ক্লকওয়াইজ মানে কি, ঘড়িটা এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে আমরা এদিকে একবার গেলে একবার, আবার এদিকে আরেকটা। তাহলে অপারেটরটা কয়বার ঘুরছে বলো তো? অপারেটর দুইবার ঘুরছে। অপারেটরে তাহলে কি হবে বলো, একটা এ আরেকটা এ। তাহলে a স্কয়ার আমরা বলতে পারি না, অপারেটর দুইবার ঘুরছে। তাহলে VB1 সমান a স্কয়ার VA1 আমরা বলতে পারি। সেটা এখানে VB1 সমান a স্কয়ার VA1। তাহলে একবার a পাক ঘুরছে আর একবার আরেকটা a পাক ঘুরছে। VC1 সমান a VA1 আমরা বলতে পারি। একবার ঘুরছে জাস্ট VC1 এটা a ইনটু VA1, তাই না? একবার ঘুরছে জাস্ট, এইজন্য তুমি এখানে লিখছো। তাহলে a ফেজের সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোকে আমরা কি VA1 এর সাপেক্ষে সব লিখে ফেলতে পারতেছি? দেখো a ফেজের সিমেট্রিক্যাল কম্পোনেন্টে VA1 VA2 VA0, এখানে হচ্ছে প্রত্যেকটাকে আমরা এখন A1 এর সাপেক্ষে লিখে ফেলতে পারছি। এবার দেখো এই যে VA, এটা তো আমাদের নরমাল সূত্র না? হ্যাঁ, একটা ফেজের মধ্যে তিনটা। এখন আমরা ওই যে VA1 BB এর জন্য কি আমি কি লিখতে পারি, B1 B2 B0 লিখতে পারি না? হ্যাঁ, এটা এখন তুমি VB1 এর পরিবর্তে কি পাইবা, a স্কয়ার VA1 পাইছো না? a স্কয়ার এই a স্কয়ার VA1 দেখো এখানে কি ছিল আগে, B1 ছিল না? VB1 ছিল, তাহলে a স্কয়ার VA1 লিখলাম। হ্যাঁ, তারপর এখানে VB2, হ্যাঁ, VB2 এখন বের করে আসো। VB2 হচ্ছে এগুলো সব 2 হবে। VB2 এক মুভমেন্ট করছে না? তাহলে a VA1 লিখতে হবে, VA2 লিখতে পারি। a VA2, হ্যাঁ, VB2 কে a VA2 আমরা লিখছি। আর জিরো সিকোয়েন্সের মধ্যে কি তোমার কোনো ফেজ ডিফারেন্স নাই, এইজন্য a এর কোনো কাজ কারবার নাই। জাস্ট হচ্ছে VB0 কে VA0 আমরা লিখছি। যে আগের পেজে যখন দেখছো তখন এখানে দেখো এটা সমান, জাস্ট ম্যাগনিটিউডটা সমান। তাহলে এখানে VB0 ছিল, আমরা VA0 লিখলাম। এবার VC তে আসো। VC1 এর পরিবর্তে আমরা a V1 লিখতে পারি না? VC1 এর পরিবর্তে a V1, তাহলে VC1 এর পরিবর্তে এই যে a V1 লিখছেন। তারপর হচ্ছে VC2, এটা কয়বার মুভমেন্ট করবে? VC2 দুইবার মুভমেন্ট করে VA2 এ আসবে। তাহলে এখানে দেখো a স্কয়ার VA2 লিখছে VC2 কে। VC0 কে আমরা VA0 লিখতে পারি, তাই না? বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, ওকে। তাহলে আর এই যে যেটা আমাদের a ফেজের রেফারেন্স আমরা করতেছি, a ফেজের তো সব VA1 VA2 VA0 আছে। এটা কি আর দরকার, মানে ব্যাপারটা হচ্ছে যে এই V1 তো আছে, এই VA2 তো আছে, এই VA0 তে আছে, এই রেফারেন্সই তো আমরা করতেছি। এটা তো আর মুভমেন্টের দরকার নেই, এইজন্য এটা সেম রাখছে। তাহলে VA এর সিমেট্রিক্যাল কম্পোনেন্টকে আমরা VA1 এ নিয়ে আসছি। B ফেজের ফেজ ভোল্টেজের সিমেট্রিক্যাল কম্পোনেন্টকে আমরা VA1 আনছি এবং C ফেজের পুরোকে সেম ভাবে VA1 এ আনছি। এখন আমাদের এটা থেকে আমরা একটা ম্যাট্রিক্স ডিরাইভ করতে পারি। ম্যাট্রিক্স ডিরাইভ করে কিভাবে দেখো, এই যে এখানকার আমাদের VA1 এটা হচ্ছে ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের সাথে তোমার চলক কি কি আছে সেগুলো দেখতে হবে। এই VA1 এর চলক 1 না, 1 এখানে 1, এই যে 1 VA0 1, VA1 এর হচ্ছে a স্কয়ার, VA2 এর হচ্ছে a, VA0 হচ্ছে 1 a স্কয়ার 1, ঠিক আছে? আর হচ্ছে এখানে এরপরে এই যে এখানকার যে আমাদের VA1 VA2 VA0, এটা হচ্ছে আমাদের এখানকার ভ্যারিয়েবল, এটা আমি লিখে দিয়েছি। এখন তুমি ম্যাট্রিক্সের গুণ মনে আছে না তোমার? কিভাবে করবো বলো তো? এদিকে যায় না, এটা এদিকে যায় না, মনে পড়ছে? হ্যাঁ, এটা এদিকে যায়। সো এটাকে তুমি যদি ম্যাট্রিক্সের গুণ করো তাহলে তোমার এই
বলছে দেখো V5 V5 বলতে বোঝাচ্ছে এটা কি ফেজ কম্পোনেন্ট তাই না ফেজ ভোল্টেজ VA VB এবং VC এটা ফেজ ভেক্টর তারপরে দেখো যে এই যে ডান পাশে এটা কি নাম বলো নাম থেকে বলো VS এটা কি হিসেবে করব আমরা VA এই যে VA1 VA2 VA0 এগুলো স্যার হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট তাই না এই সিমেট্রিক্যাল হ্যাঁ কম্পোনেন্ট তিনটা তারপর হচ্ছে আর এই যে মাঝখানের এই যে অপারেটর গুলো এটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এই অপারেটর আমরা ইউজ করছি না এটা হচ্ছে এই যে তুমি যদি ম্যাথ আছে বুঝছো ম্যাথ হলে কি রকম ইজি ম্যাথ হয় এই সেটের ভ্যালু দেওয়া থাকবে এই সেট বের করতে হবে না হলে এই সেটের ভ্যালু দেওয়া থাকবে এই সেট বের করতে হবে আর এইটার একটা কনভার্সনের মধ্যে অপারেটরটা কি এই অপারেটর এখন তোমার এক ধরনের ম্যাথ এখানে থাকতে পারে যে তোমার পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্টের ভ্যালু দেওয়া থাকবে ফেজ ভোল্টেজ বের করতে হবে আবার আরেক ধরনের ম্যাথ থাকতে পারে ফেজ ভোল্টেজ দেওয়া আছে পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট বের করতে হবে এর জন্য তোমার কি করতে হবে ম্যাট্রিক্সটাকে আবার একটু ঘোরাইতে হবে এই সেটকে এদিকে নিতে হবে এই সেটকে এদিকে নিতে হবে সেটা দেখো কিভাবে করছে ইনভার্স ম্যাট্রিক্স মনে আছে তোমরা এই ইয়াতে পড়ছিলে হ্যাঁ স্যার ইনভার্স ম্যাট্রিক্স করে দেখো আমাদের যদি এই বাম পাশে VA VB VC কে ডান পাশে নিয়ে যেতে হয় এবং VA1 VA2 VA0 কে বাম পাশে নিয়ে আসতে হয় তখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স করব ইনভার্স ম্যাট্রিক্স করে ফর্মুলাটা তার হচ্ছে এটা ইনভার্স ম্যাট্রিক্সের ওই যে ওই অপারেটরটি করলে অপারেটর যে নিউমারেটর ডিনোমিনেটর কি আছে না নিউমারেটর পদ্ধতি ওর মাধ্যমেই তো করে জি স্যার ইনভার্স ম্যাট্রিক্স ওটা একটু যদি মন চায় পরে এটা কিভাবে এভাবে এই ইনভার্স কিভাবে আসছে একটু ইউটিউবে দেখে নিবা পুরো ম্যাথটা দেখে নিবা আচ্ছা এখন আমরা যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো বের করছি এটা হচ্ছে ফেজ ভোল্টেজের জন্য বের করছি তাই না তেমনি ভাবে ফেজ কারেন্টের জন্য বের করা যাবে ফেজ কারেন্টের জন্য দেখো ফর্মুলা সেম যেখানে এটা এই শুধু আই দিয়ে করছে যেটা তোমার ভি ছিল সেটা জাস্ট আই এন আসছে তারপর দেখো এই যে তোমার IA0 বলতে এটা বোঝাচ্ছে হচ্ছে তোমার এটা দেখো এটা ভ্যালু বের করতে চাই IA1 IA প্লাস IB প্লাস IC আসে না তাই না আর হচ্ছে এই যে ম্যাট্রিক্সের যখন ইনভার্স করবো তখন 1/3 একটা আসে এখানে 1/3 লিখছে আর তিনটা হচ্ছে তোমার যোগ করলে IN বলা যায় এই জন্য IN দিয়ে রিপ্লেস করছে আর IN হচ্ছে 3AIN এটা একটা ফর্মুলা আজকে বের করছে এটা এখানে করছে সো বোঝা গেল কি হচ্ছে এখানে দেখো আরেকটা স্টার দিয়ে কথা বলছে আনব্যালেন্স যদি সিস্টেম হয় এবং নিউট্রাল পয়েন্ট গ্রাউন্ডেড কানেক্টেড থাকে তাহলে IN তার মানে কি বল সিস্টেমটায় যদি কোনো আনসিমেট্রিক্যাল ফল্ট হয় তখন IN এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না হলে এই কারেন্টের ভ্যালুটা কত IN এর ভ্যালুটা কত IN এর ভ্যালুটা কত হবে এই যে একটু আগে পরে আসলাম তো তিনটা ফেজ কারেন্টের যোগফল কত ও জিরো এটাই তাই না IN মানে কি IN মানে তিনটা ফেজ কারেন্টের যোগফল দাও সেটা জিরো হবে না यस স্যার এটাই তাই বলছে যে যদি তোমার ফল্ট হয় আনব্যালেন্স সিস্টেম হয় তখন নিউট্রালের মধ্যে যে IN কারেন্টটা যাবে সেটা একটা ভ্যালু থাকবে যে ফল্ট না হয় তাহলে সে জিরো বুঝা গেছে আচ্ছা ওকে এখন হচ্ছে তুমি আমাকে খাতায় করে দেখো এই ফেজের সাপেক্ষে আমরা সব নিলাম না কিভাবে সবকে V1 এর সাপেক্ষে নিয়ে আসছি এবার তুমি V কে রেফারেন্স করবে V1 কে রেফারেন্স ধরে প্রত্যেকটা সিকোয়েন্স কম্পোনেন্টকে তুমি V1 এর সাপেক্ষে আনবা এবং এই ম্যাট্রিক্সটা বানাতে দেখাবো এখানে দেখা কিছু না আমি এটা জাস্ট রেফারেন্সের জন্য এটা রাখতেছি কোশ্চেনটা বুঝছো এই V1 কে রেফারেন্স ধরে A1 কে B1 এর সাপেক্ষে করবা C1 কে B1 এর সাপেক্ষে করবা তারপর এর মতোই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করে আমাকে দেখাও তখন কি হবে বলো BA BB BC থাকবে এই জায়গায় কি থাকবে VB1 VB2 VB3 বুঝতে পারছো